হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টুডেন্টমেট। আজ আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি যে বিষয়টি নিয়ে, সেটি হচ্ছে ইংরেজিতে কিভাবে আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে পারবো, অর্থাৎ উত্তর লিখতে পারবো গ্রামাটিক্যালস রুলস মেনটেন করে। একবারে কমপ্লিট সেন্টেন্সে আমরা কিভাবে উত্তর দিতে পারবো সেই বিষয়টি আমরা আজকে জানবো। তো চলো আমরা সরাসরি মূল বিষয়ে ফিরে যাচ্ছি। তাহলে আজকে আমাদের আলোচ্য বিষয় হবে কিভাবে ইংরাজি প্রশ্নের উত্তর লিখবো আমরা, হাউ টু রাইট অ্যান্সার ইন ইংলিশ। তো এটা শেখানোর আগে তোমাদেরকে কয়েকটা কথা আমি বলতে চাইছি, যেটা আমার অভিজ্ঞতার কথা, যে আমরা যারা বাঙালি তারা যখনই ইংরাজি পড়তে চাই বা লিখতে যাই, তখনই আমাদের মধ্যে একটা কনফিডেন্সের অভাব আমরা বোধ করি এবং আমরা নিজেরা একটু ভীত সন্ত্রস্ত হই। মানে নিজেদের মধ্যে কনফিডেন্সের অভাবটা আমরা যথেষ্টই বোধ করে থাকি। প্রথমত, ইংরেজি শিখতে হলে বা ইংরেজিতে কোনো কিছু লিখতে হলে বা ইংরেজি প্রশ্নের উত্তর দিতে হলে আমাদেরকে সবার আগে যেটা আনতে হবে সেটা হচ্ছে আমাদের নিজেদের মধ্যে একটা কনফিডেন্স নিয়ে আসতে হবে, যে না আমরাও পারবো, কেন পারবো না। যদি সঠিকভাবে আমরা নিয়ম মেনটেন করি তাহলে ইংরেজি প্রশ্নের উত্তর লেখাটা এমন কিছু কঠিন কাজ বলে আমার মনে হয় না। এবং তোমরা দেখবে আজকে আমি এই ভিডিওতে বলবো যে খুব সহজে, কত সহজে কমপ্লিট সেন্টেন্সে একটা ইংরেজি প্রশ্নের কোশ্চেনের অ্যান্সার আমরা লিখতে পারি, এবং তার কিছু ট্রিক্সও আমি তোমাদেরকে এই ভিডিওতে দিয়ে দেবো। তো এই বিষয়ে আমরা মানে ইংরেজি প্রশ্নের উত্তর লিখতে গিয়ে আমরা যেই ভুলটা করে থাকি, ভুল বলতে এটা আমাদের একটা অভ্যাস বলতে পারো। আমরা ছোট থেকে একটা অভ্যাসে অভ্যস্ত হয়ে আসছি। আমি বিষয়টা একটু বলছি। ধরো আমাদের যে এখন পাঠ্যসূচি ক্লাস 5 থেকে ধরো আমি 10-এর কথাই বলছি, 10 পর্যন্ত আমাদেরকে যেটা করতে হয় যে একটা প্যাসেজ তুলে দেওয়া থাকে, সে সিন হোক আনসিন হোক, সিনেরও একটা মানে যেটা আমরা টেক্সটে পড়েছি সেটারই একটা অংশ তুলে দেওয়া থাকলো, সেখান থেকে খুঁজে অ্যান্সারটা আমাদেরকে লিখতে হয়। তো আমরা এই অভ্যাসটাতে অভ্যস্ত হয়ে গেছি অনেকেই, যে আমরা যে কোনো প্রশ্নের উত্তর দিতে হবে মানে সেই প্রশ্নটাকে ওই যে প্যাসেজটা তুলে দেওয়া রয়েছে তার সঙ্গে মিলিয়ে নিলাম, যে অংশটা মিললো কোনো কিছু না বুঝে সেই অংশ ফটফট করে লিখে দিলাম। তাতে ক্ষেত্রে অনেক ক্ষেত্রে দেখা যায় উত্তরটা হয়ে গেছে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই মানে উত্তরটা হয় হয়তো, কিন্তু যথাযথ হয় না। ঠিক তোমাকে যেভাবে প্রশ্নটা করেছে ঠিক সেইভাবে উত্তরটা কিন্তু লেখা যায় না এভাবে। তো আজকে আমি তোমাদেরকে এমন কতগুলো জিনিস বলে দেবো যেগুলো যদি তোমরা একটু অনুসরণ করে থাকো, তাহলে আমার বিশ্বাস যে তোমরাও যারা একবারে অতি সাধারণ মানের ছাত্র কিংবা ছাত্রী রয়েছে, যে তোমরাও কিন্তু অবশ্যই নির্দিষ্ট গ্রামাটিক্যাল রুলস মেনটেন করেই একটা প্রশ্নের উত্তর লিখতে পারবে, যদি উত্তরটা তোমাদের জানা থাকে। তো আর বিশেষ কিছু না বলে আমি সরাসরি সেই প্রসেস গুলো একটু তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি। ধরো তোমাকে প্রশ্ন করা হলো যে হোয়ার, তোমাকে প্রশ্ন করা হলো হোয়ার ওয়াজ নেতাজি বর্ন। এক্ষেত্রে ধরে নাও যে তুমি উত্তরটা জানো। হোয়ার ওয়াজ নেতাজি বর্ন মানে হচ্ছে নেতাজি কোথায় জন্মগ্রহণ করেছিলেন। ধরে নাও তোমার কাছে এই উত্তরটা জানা আছে যে নেতাজি কটকে জন্মগ্রহণ করেছিলেন।
এই উত্তরটা তুমি জানো, কিন্তু তোমার মধ্যে প্রবলেম যেটা সেটা হচ্ছে উত্তরটা জানা সত্ত্বেও কিভাবে পূর্ণ বাক্যে সঠিকভাবে লিখতে হয়, কিভাবে ইনকমপ্লিট সেন্টেন্সে উত্তরটা দিতে হয় সেই পদ্ধতিটা তোমার জানা নেই, যাতে করে কি অসুবিধা হয়, উত্তরটা জানা সত্ত্বেও তুমি কিন্তু লিখতে পারছো না। এই যে প্রবলেমটাকে আমি এই ভিডিওর মাধ্যমে সলভ করতে চাইছি, এবং যেগুলো বলবো সেগুলো দেখলে তুমিও কিন্তু উত্তরটা যদি জানা থাকে প্রশ্নের তাহলে অবশ্যই লিখতে পারবে। তো তার আগে কতগুলো জিনিস আমাদেরকে জানতে হবে, যেগুলো আমি একটু আলোচনা করছি। প্রথমত কিছু WH ওয়ার্ড রয়েছে যেগুলোর মানে তোমাকে জানতে হবে, বাংলা মানে, নইলে তো তুমি প্রশ্নটার মানে করতে পারবে না। যেমন হোয়াট, হোয়াট এই কথাটার অর্থ হচ্ছে কি। হু মানে কে বা কারা, যদি প্লুরাল নাম্বারে হয়। আচ্ছা, হোয়ার মানে হচ্ছে কোথায়। হোয়েন মানে কখন। হাউ মানে কিভাবে বা কেমন ভাবে হয়। আচ্ছা, হোয়াট, হু, হোয়ার, হোয়েন, হাউ। আমি এদিকটায় আরো কিছু লিখছি। হোয়াই মানে হচ্ছে কেন। হুম মানে কাকে। WHICH হুইচ মানে যেটি বা কোনটি হয়ে থাকে। এই যে এই WH ওয়ার্ডগুলোর বাংলা মানে তোমাকে অবশ্যই মনে রাখতে হবে। তো এগুলো আমাদের জানা হয়ে গেল, আমি এগুলো লিখে দিলাম। তোমাদের যদি প্রয়োজন তোমরা বোধ করে থাকো তাহলে এগুলোকে একটু লিখে নেবে। এরপর আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে কতগুলো হেল্পিং ভার্বের কথা আমাদেরকে জেনে রাখতে হবে, যে এগুলো হেল্পিং ভার্ব, এগুলোকে আমাদেরকে জানতে হবে। আমি ভয়েস চেঞ্জ নামক একটা ভিডিও ছিল আমার, ভয়েস চেঞ্জ করার নিয়ম, তোমরা যদি দেখে থাকো সেখানে আমি বলেছিলাম যে হেল্পিং ভার্ব গুলো কি কি। তবু আমি এখানে বলছি am, is, are, was, were, এগুলো হচ্ছে বি ভার্ব। তারপরে হ্যাভ ভার্ব আছে হ্যাজ, হ্যাভ, আচ্ছা, had, আচ্ছা, shall, will, should, would, can। এই যে এই ভার্বগুলোকে একটুকু মনে রাখার চেষ্টা করতে হবে, মানে এমন ভাবে মনে রাখতে হবে যেন দেখলে তুমি বলতে পারো যে এটা হেল্পিং ভার্ব। ঠিক আছে, এগুলো একটু জেনে নাও। এরপর আমি মূল আলোচনায়, আমাদের যেটা মূল আলোচনা, সেই আলোচনাতে আমি একটু ফিরে যাব। দেখো, আমাদের যে মূল আলোচনা আমরা আজকে শিখবো, বলেছি যে কিভাবে প্রশ্নের উত্তর লিখবো, আমরা ইংরেজি প্রশ্নের উত্তর কিভাবে সঠিকভাবে লিখবো। তো এখানে আমাদেরকে যেটা জানতে হবে যে যেই প্রশ্নগুলো আমাদেরকে করা হয় সেই প্রশ্নগুলো মূলত দু রকম ভাবে করা হয়। কি রকম? এক রকমের প্রশ্ন রয়েছে যেগুলোকে ডু ভার্বের সাহায্য নিয়ে প্রশ্নগুলো করা হয়, আর
এক ধরনের প্রশ্ন, সেগুলো হেল্পিং ভার্বের সাহায্যে প্রশ্নগুলো করা হয়। তো আমি দুটোই বলবো। প্রথমে আমি তোমাদেরকে বলবো ডু ভার্বের সাহায্যে, ডু ভার্বের সাহায্যে যেই প্রশ্নগুলো করা হয় সেগুলোর উত্তর কিভাবে দেবে সেই নিয়মটা আমি প্রথমত বলবো। তো তার আগে ডু ভার্বের যে ফর্মগুলো রয়েছে, সেগুলো আমি একটু বলি। ডু ভার্বের এটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম হচ্ছে ডিড, আর পাস্ট পার্টিসিপল ফর্মটা হচ্ছে ডান। আর ডু ভার্বের শেষে যদি এস বা ইএস যোগ করা হয় তাহলে ডু যুক্ত ইএস ডাজ হয়। আর ডু ভার্বের আইএনজি ফর্মটা হচ্ছে এটা, ডুইং। ঠিক আছে, এরপর আমাদেরকে জানতে হবে যে এই ডু ভার্বের সাহায্যে প্রশ্ন করলে কিভাবে আমরা উত্তর দেব। তো ডু ভার্বের সাহায্যে যখন প্রশ্ন করা হয় তখন বিশেষ করে এই রূপটা আর এই রূপটাকে ব্যবহার করে, ডু ডিড ডাজ এগুলোকে ব্যবহার করে আমাদের প্রশ্নগুলো করা হয়। এবং আমাদেরকে সেই প্রশ্নগুলো যদি উত্তর দিতে হয় তাহলে যেটা করতে হবে, আমি এক্সাম্পল দিয়ে একবারে বোঝাচ্ছি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ধরো তোমাকে প্রশ্ন করা হলো হোয়ার ডু ইউ লিভ। হোয়ার ডু ইউ লিভ, তোমাকে এই প্রশ্নটা করা হলো। তো তুমি প্রশ্নের উত্তর দেওয়ার আগে তোমরা কি করবে, প্রশ্নটাকে একটু ভালো করে পড়বে এবং দেখবে এই প্রশ্নতে কোনো রকম হেল্পিং ভার্ব আছে কি নেই, এইটা ভালো করে লক্ষ্য করতে হবে আগে। তো আমি ভালো করে পড়ে দেখছি যে এখানে কোনো হেল্পিং ভার্ব নেই, যেটা রয়েছে সেটা হচ্ছে ডু ভার্ব। ওকে, তাহলে আমি বুঝে গেলাম যে আমাকে প্রশ্নটা করা হয়েছে ডু ভার্ব দিয়ে, তাহলে উত্তরটা আমাকে সেই মতো দিতে হবে। তো কিভাবে দেবো উত্তরটা? তো ডু ভার্ব দিয়ে যখন প্রশ্ন থাকবে, দেখতেই পাচ্ছ ডু ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে এখানে। তো ডু ভার্ব দিয়ে যখন প্রশ্ন করা হবে তখন তার উত্তর, ধরো এর উত্তরটা ধরে নাও হোয়ার ডু ইউ লিভ, তুমি বা তোমরা কোথায় বাস করো, প্রশ্নটা মানে অর্থটা এটা। ধরে নাও যে যাকে প্রশ্নটা করা হয়েছে সে বাস করে বিষ্ণুপুর, মানে আমাদের কাছাকাছি শহর, তো তার জন্য আমি এই নামটাই বললাম যে সে বাস করে হয়তো বিষ্ণুপুরে, তাহলে উত্তরটা হচ্ছে বিষ্ণুপুরে বাস করে। তাহলে কিভাবে উত্তরটা দেবে? তাহলে যে ভিডিওটা দেখছো সে নিজেকে মনে করো যে তাকে প্রশ্নটা করা হয়েছে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় বাস করো। ধরো আমি তোমাকে প্রশ্নটা করলাম, তাহলে তুমি কিভাবে উত্তর দেবে? তোমার হয়ে উত্তরটা আমি এখানে লিখছি, যে বা যারা ভিডিওটা দেখছো তাদের হয়ে উত্তরটা আমি এখানে লিখছি। ঠিক আছে, তাহলে হোয়ার ডু ইউ লিভ, তুমি কোথায় থাকো। তাহলে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য ডু ভার্বের যে পরের অংশটা রয়েছে, ডু ভার্বের ঠিক পরের অংশটা আমাদের এই আনসারের সাবজেক্ট হবে। কি বললাম? ডু ভার্বের পরের অংশটাকে আনসারের সাবজেক্ট করতে হবে। এরপর অনেকে আবার এই ভুলটা করে থাকবে যে স্যার তো বললো যে ডু ভার্বের পরের অংশটাকে সাবজেক্ট করতে, তাহলে অনেকে মনে করবে ডু ভার্বের পরে যে ওয়ার্ডটা লেখা রয়েছে সেটাই আমার সাবজেক্ট হয়ে যাবে। এক্ষেত্রে তাই হবে, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাবে ডু ভার্বের পরের অংশ বলতে ওই ভার্বের পরে যা লেখা রয়েছে পুরোটাই তার অংশ হয়ে যাচ্ছে। কেননা ডু ভার্বের পরের অংশ বলতে ডু ভার্বের পরে অংশটা শুরু হবে, কিন্তু অংশটা যতক্ষণ না কমপ্লিট হবে, অর্থটা যতক্ষণ না কমপ্লিট হবে, সেই রকমও সেন্টেন্স আমি পরে উদাহরণ দিয়ে দেখাবো, যতক্ষণ না সেন্সটা কমপ্লিট হবে ততক্ষণ কিন্তু আমাকে সেন্টেন্স মানে পরের অংশটা লিখতে হবে। পরের অংশ বলে এই নয় যে পরের ওয়ার্ডটি কেবলমাত্র,
এক্ষেত্রে পরের ওয়ার্ডটি হবে, তাহলে ডু ভার্বের পরের অংশটা সাবজেক্ট করতে হবে। তাহলে পরের অংশ কি রয়েছে? ইউ। কিন্তু এখানে কি আমি ইউ লিখতে পারবো? এখানে ইউ লিখতে পারবো না, তার কারণ প্রশ্নটা একটু অন্য ধরনের প্রশ্ন। তোমাকে জিজ্ঞেস করা হয়েছে যে, তোমাকে যদি আমি বাংলাতে জিজ্ঞেস করি যে তুমি কোথায় বাস করো, তাহলে তুমি কি উত্তর দেবে যে তুমি কলকাতায় বাস করি? এমন তো বলবে না। তোমাকে যদি এরকম প্রশ্ন করা হয় যে তুমি কোথায় বাস করো, তখন তুমি উত্তর কি দেবে? আমি যদি কলকাতায় থাকো তাহলে কলকাতায় বাস করি, এরকম বলবে। তার জন্য ইউটা আমাদের এখানে আই হয়ে যাবে। ওকে, এই জিনিসটা বুঝতে পারতে হবে। তাহলে ডু ভার্বের যে পরের অংশটা আমাদের এটা হয়ে গেল সাবজেক্ট। এরপর খেয়াল রাখতে হবে, যেহেতু ডু ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে, তাহলে ডু ভার্বটার দিকে আমি নজর দেবো এবং দেখবো ডু ভার্বটা কোন ফর্মে রয়েছে। দেখো, আমি দেখতে পাচ্ছি কেবলমাত্র ডু ভার্বের একবারে প্রেজেন্ট ফর্মটা দেওয়া রয়েছে, এর সাথে এস বা ইএস কোনো কিছু যোগ টোগ কোনো কিছু নেই। তাহলে এইখানে আমাদের যে মেন ভার্বটা রয়েছে তারও ঠিক প্রেজেন্ট ফর্মটাই বসাতে হবে, তার শেষে এস বা ইএস কিংবা অন্য কোনো কিছু আর অ্যাড করা যাবে না। তার কারণ কি, এখানে দেখো সিম্পলি একবারে ডু ভার্বের প্রেজেন্ট ফর্মটিই দেওয়া রয়েছে। ঠিক আছে, তাহলে আমি এখানে যে আমাদের মেন ভার্বটা রয়েছে তার কেবলমাত্র প্রেজেন্ট ফর্মটি লিখব। কি হলো? আই লিভ, আমি বাস করি, হয়ে গেছে। এরপর আমাদের যেটা উত্তর আসবে, ইন উত্তর একবারে কমপ্লিট। কি বললাম তাহলে? ডু ভার্ব দিয়ে প্রশ্ন করা থাকলে ডু ভার্বের পরের অংশটা সাবজেক্ট হবে। ডু ভার্বটা যেই রূপে থাকবে এখানে মেন ভার্বটিকে মেন ভার্বটির সেই রূপটি ব্যবহার করতে হবে, এখানে যেই রূপে থাকবে সেই রূপটি ব্যবহার করতে হবে। তারপরে উত্তরের বাকি অংশটা লিখলেই হচ্ছে। ওকে, তাহলে এটা গেল এক রকমের। ডু ভার্ব দিয়ে আমি আরো উদাহরণ দিচ্ছি, তোমাদের কনফিউশন গুলো দূর হয়ে যাবে, বা মনের যে প্রশ্নগুলো হয়তো হচ্ছে, আশা করা যায় তোমাদের প্রশ্নগুলো করার আগেই আমি তার উত্তরগুলো দিতে পারবো। আমি এই বাস করা দিয়েই আরো প্রশ্ন করছি। ধরো আমি বললাম হোয়ার, একই প্রশ্ন করছি, হোয়ার ডাজ স্যাম লিভ। তোমাকে প্রশ্ন করা হলো হোয়ার ডাজ স্যাম লিভ, শ্যাম কোথায় থাকে, শ্যাম কোথায় বাস করে, এটা তোমাকে প্রশ্ন করা হলো। তো এখন তুমি জানো যে শ্যাম বাস করে, ধরে নাও বোলপুর, শ্যাম বোলপুরে থাকে, তুমি এটা অ্যান্সার, এটা তোমার অ্যান্সার জানা রয়েছে। তো কিভাবে লিখবে? শ্যাম যে বোলপুরে বাস করে সেটা কিভাবে লিখবে? তো এখানেও তো দেখতে পাচ্ছ যে ডু ভার্বের সাহায্যে প্রশ্ন করা রয়েছে। তাহলে ডু ভার্বের সাহায্যে প্রশ্ন করা রয়েছে মানে তোমাকে ডু ভার্বের যে পরের অংশটা সেটা আমাদের সাবজেক্ট করতে হবে, তাই তো? তাহলে ডু ভার্বের পরের অংশ দেখো শ্যাম, একটা নাম, এখানে কিন্তু পরের অংশটা কমপ্লিট হয়ে যাচ্ছে। হ্যাঁ, তাহলে ডু ভার্বের পরের অংশটা যেহেতু নাউন আছে, এটার তো কোনো পরিবর্তন হবে না, তাহলে এটা সরাসরি লিখলাম, আমাদের উত্তরের সাবজেক্ট হয়ে গেল, আনসারের সাবজেক্ট এটা। ডু ভার্ব দিয়ে প্রশ্ন করা হলে ডু ভার্বের পরের অংশটি সাবজেক্ট করতে হয়, সাবজেক্ট হলো। এরপর আমি সাবজেক্ট বসানোর পরেই যে ডু ভার্বটা দিয়ে প্রশ্ন করা হয়েছে সেই ডু ভার্বটাকে একটু ভালোভাবে লক্ষ্য করব, এবং এখানে লক্ষ্য করলে তোমরাও স্পষ্টভাবে দেখতে পাচ্ছ ডুএস এ একটা ইএস যোগ করা রয়েছে। তো এখন আমরা এখানে যে মেন ভার্বটা দেখো, এখানে মেন ভার্ব লিভ রয়েছে, এই ভার্বটার ক্ষেত্রেও কিন্তু যেহেতু ডু ভার্বের শেষে এস বা ইএস যোগ করা রয়েছে, আমরা এখানেও কিন্তু যে ভার্বটা রয়েছে তার প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ করব। তো এটা লিভ রয়েছে, আমিও যোগ করে দিলাম লিভস, এস যোগ করে দিলাম। দুইয়ের ক্ষেত্রে ইএস যোগ হয়েছিল, এখানে এস যোগ করলাম। ওকে, তাহলে আমাকেও কিন্তু এস বা ইএস যোগ করতে হলো। কেন যোগ করতে হলো? তার কারণ ডু ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে এবং ডু ভার্বটাতে ডু ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে এস বা ইএস যোগ রয়েছে, যার জন্য আমাদেরকে এখানে যে মেন ভার্বটা
সেই মেইন ভার্বের শেষে এস বাই এস যোগ করতে হলো। তাহলে শ্যাম লিভস এবার কোথায় বাস করে? ইন বোলপুর। হয়ে গেল, আশা করা যায় বুঝতে পেরেছ। এরপরে আমি এই বাস করা উদাহরণটা দিয়েই আরো একটা জিনিস এখান থেকে বলছি। যেটা হচ্ছে ধরো বললাম হোয়ার ডিড দ্য ম্যান লিভ। লোকটা কোথায় থাকতো? ধরে নাও এর উত্তরটা হচ্ছে জামশেদপুর, যে লোকটা জামশেদপুরে থাকতো। তাহলে তোমার উত্তরটা জানা রয়েছে জামশেদপুর, এটা আমাদের অ্যান্সার। তাহলে এটাকে মানে এই অ্যান্সারটাকে আমি কমপ্লিট সেন্টেন্সে লিখতে চাই। তাহলে কি করতে হবে? প্রশ্নটা তুমি দেখলে ভালো করে পড়লেই বুঝতে পারবে যে এটা আমি দেখিয়েছি এটা ডু ভার্বেরই একটা ফর্ম। তাহলে ডু ভার্ব দিয়ে প্রশ্ন করা রয়েছে। তাহলে ডু ভার্ব দিয়ে প্রশ্ন করা থাকলে ঠিক তার পরের অংশটি সাবজেক্ট হয়ে যাবে। তাহলে এখানে দেখো ডু ভার্বের ঠিক পরের অংশ বলতে পরের ওয়ার্ডটা হচ্ছে দা। তাহলে কি আমাদের উত্তরের বা আনসারের সাবজেক্টটা দা হবে? নয়, কমপ্লিট হচ্ছে না। দেখো সেন্সটা দা ম্যান এটুকু যদি বলি তাহলে দেখো কমপ্লিট আসছে, কমপ্লিট সেন্সটা আসছে, তাই তো? তাহলে এক্ষেত্রে ডু ভার্বের পরের অংশ বলতে দা ম্যান, এটা আমাদেরকে লিখে ফেলতে হবে। তাহলে এটা হয়ে গেল আমাদের আনসারের সাবজেক্ট। এরপর আমি সাবজেক্ট বসানোর পরেই যার দিকে নজর দেবো বা যার দিকে লক্ষ্য করব সেটা হচ্ছে যেই ডু ভার্বটা দেওয়া রয়েছে সেই ডু ভার্বের ফর্মটা কোন ফর্মে রয়েছে। আমি তো দেখালাম এই মাত্র যে ডু ভার্বের পাস্ট ফর্মটা হচ্ছে ডিড। তাহলে ডিডটা নিশ্চয়ই ডু ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ডিডটা যদি ডু ভার্বের পাস্ট ফর্মে থাকে তাহলে জেনে রাখতে হবে যে আমাদেরকে যেই ভার্বটা দেওয়া রয়েছে মেইন ভার্বটা, সেই ভার্বটাও কিন্তু পাস্ট ফর্ম, সেই ভার্বটারও কিন্তু পাস্ট ফর্মই লাগাতে হবে। যেহেতু ডিড দ্য ডু ভার্বের পাস্ট ফর্ম, তাই আমাদেরকে এখানে যে মেইন ভার্বটা সাপ্লাই করা রয়েছে সেই মেইন ভার্বটার থার্ড ফর্ম লাগাতে হবে। সরি, থার্ড ফর্ম বললাম, ভুল বললাম। যেহেতু এখানে ডু ভার্বের পাস্ট ফর্মটা আমাদেরকে এখানে বলে দেওয়া রয়েছে, তাহলে এখানে আমাদেরকে যে ভার্বটা সাপ্লাই করা রয়েছে তারও কিন্তু পাস্ট ফর্মটাই লাগাতে হবে। তাহলে লিভ, লিভের পাস্ট ফর্ম কি হয়? লিভ লাগিয়ে দিলাম। দ্য ম্যান লিভড কোথায় বাস করতো? ইন জামশেদপুর। আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো এই জায়গাটা। তাহলে ডু ভার্ব দিয়ে প্রশ্ন করা থাকলে ঠিক এই রকম ভাবে উত্তর দিতে হবে। আমি ছোট ছোট সেন্টেন্সে দেখালাম, তুমি যদি ছোট ছোট প্রশ্নের উত্তরগুলো আগে দিতে পারো তাহলে অবশ্যই বড় বড় সেন্টেন্সের উত্তর, বড় বড় প্রশ্নের উত্তর একই রকম ভাবে দিতে পারবে। এগুলো আগে ভালো করে রপ্ত করে নাও, তাহলে সেগুলোর থেকেই বড় বড় প্রশ্নের উত্তর এই কনসেপ্ট নিয়েই দিতে পারবে। তো এখন আমি দেখাবো কিভাবে হেল্পিং ভার্ব দিয়ে যে প্রশ্নগুলো করা হয় সেগুলোর কিভাবে উত্তর দেবে তুমি। তার কারণ সবসময় যে ডু ভার্বের সাহায্যে প্রশ্ন করা হয় এমনটা তো নয়, হেল্পিং ভার্ব দিয়েও প্রশ্ন অনেক থাকে, সেগুলোর উত্তরও আমাদেরকে লিখতে হবে। সেগুলো কিভাবে লিখবো? যেমন আমি যে উদাহরণটা দিয়েছিলাম প্রথমেই, যে হোয়ার, আর শুধু হোয়ারই কেন ব্যবহার করছি, অন্য কিছু ব্যবহার করি। ধরো আমি প্রশ্ন করলাম হু ওয়াজ রবীন্দ্রনাথ। এটা প্রশ্ন করলাম। নিশ্চয়ই জানো রবীন্দ্রনাথকে, ভারতের একজন বিখ্যাত কবি।
উত্তরটা হচ্ছে দ্য গ্রেটেস্ট পোয়েট অফ ইন্ডিয়া, এটা আমাদের অ্যান্সার। ধরো আমাদের এই অ্যান্সারটা জানা রয়েছে কিন্তু আমি লিখতে পারছি না, প্রসেসটা জানি না। তাহলে এখানে দেখো একটু ভালো করে লক্ষ্য করলেই বুঝতে পারবে যে এখানে হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন করা হয়েছে, ওয়াজ, এটা এই হেল্পিং ভার্বের সাহায্যে প্রশ্ন করা হয়েছে। তো যখন হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন করা থাকবে তখন কিন্তু তোমরা ভাববে যে হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন করেছে মানে এই প্রশ্নগুলোর উত্তর দেওয়া কিন্তু আগের প্রশ্নগুলোর থেকে অনেক সহজ। কিরকম দেখো, যখন হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন করা থাকবে সেই হেল্পিং ভার্বের পরের অংশটা সাবজেক্ট করতে হবে। তাহলে দেখো এখানে হেল্পিং ভার্ব ওয়াজ রয়েছে, ওয়াজের পরের যে অংশ সেটা হচ্ছে রবীন্দ্রনাথ, তাহলে সেটা আমাদের সাবজেক্ট হয়ে গেল। সাবজেক্টটা বসানোর পরেই যেই হেল্পিং ভার্বটা বসানো হয়েছে, মানে যেই হেল্পিং ভার্বটা দিয়ে প্রশ্ন করা হয়েছে টেনে এনে সেই হেল্পিং ভার্বটাকে বসিয়ে দাও, কোনো কিছু না ভেবে একবারে। কি বললাম, হেল্পিং ভার্ব দিয়ে যদি প্রশ্ন করা থাকে হেল্পিং ভার্বের পরের অংশটাকে সাবজেক্ট করো, দিয়ে সেই হেল্পিং ভার্বটাকে বসিয়ে দাও। তাহলে হু ওয়াজ রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথ কে ছিলেন, আর আমি এখানে লিখেছি রবীন্দ্রনাথ ছিলেন, এবার উত্তরটা বসালেই হবে দ্য গ্রেটেস্ট পোয়েট অফ ইন্ডিয়া, দ্য গ্রেটেস্ট পোয়েট অফ ইন্ডিয়া। নিশ্চয়ই বুঝতে পেরেছো? আচ্ছা, তাহলে আমি আরো কয়েকটা উদাহরণ দিচ্ছি এবং উদাহরণের মাধ্যমে তোমরা বুঝতে পেরে যাবে যে কিভাবে করতে হচ্ছে বা কিভাবে উত্তরগুলো দিতে হচ্ছে। যখন ভুলে যাবে ভিডিওটা আবার বারবার দেখবে, জিনিসটা আশা করা যায় ক্লিয়ার হয়ে যাবে। আমি উত্তর দিলাম, প্রশ্ন করলাম যে হোয়াট has he ধরো এরকম একটা প্রশ্ন করা হয়েছে হোয়াট হ্যাজ হি ব্রট হোম, সে বাড়িতে কি নিয়ে এসেছে। ধরে নাও তুমি কোন একটা গল্প জানতে, আমি ধরে ধরে নিতে বলছি এটা, যে সেখানে একটা ছেলে একটা কুকুর বাড়িতে নিয়ে এসেছিল, কুকুর, এ ডগ, ধরে নাও। তাহলে এটা আমাদের উত্তর। মানে এখানে তো আমাদেরকে সেরকম সিলেবাস ভিত্তিক উত্তর দিচ্ছি না যে একটা টেক্সট পড়েছি সেখান থেকে আমি প্রশ্নগুলো উত্তর লেখা শেখাচ্ছি, এমন নয়, একবার ইন জেনারেল ভাবে শেখাচ্ছি, তার জন্য আমাকে ধরে নিতে হচ্ছে আর কি। ধরে নাও কোনো একটা গল্প পড়েছিল, সেখানে একটা ছেলে ছিল, সে একটা কুকুর বাড়িতে নিয়ে এসেছিল, বাড়িতে একটা কুকুর নিয়ে এসেছে। তাহলে সেখান থেকে যদি প্রশ্ন করা হয় যে হোয়াট হ্যাজ হি ব্রট হোম, সে বাড়িতে কি নিয়ে এসেছে, তাহলে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য, এবং উত্তরটা ধরে নাও যে এ ডগ, ঠিক আছে। তাহলে কিভাবে উত্তরটা লিখবো, দেখো এখানে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করা হয়েছে হ্যাজ। তো নিয়মটা কি, যে হেল্পিং ভার্বটা ব্যবহার করা হয়েছে তার ঠিক পরের অংশটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে তার পরের অংশ দেখো একটা প্রোনাউন রয়েছে হি, তাহলে ওইটা হয়ে গেল আমাদের সাবজেক্ট, হি। তারপরে কি বলেছিলাম, হেল্পিং ভার্ব দিয়ে প্রশ্ন করা মানে সাবজেক্টের পরে ওই হেল্পিং ভার্বটাকে লাগাও, লাগিয়ে দিলাম। এরপরে দেখো একটা মেইন ভার্ব রয়েছে ব্রট, লাগিয়ে দিলাম। এবার কি এনেছিল, এ ডগ, he has brought home a dog.
ওকে, আরো একটা উদাহরণ দিচ্ছি। ধরো প্রশ্ন করা রয়েছে, হোয়ার ওয়াজ দ্য গোল্ড চেন? গোল্ড চেনটা কোথায় ছিল? ধরে নাও উত্তরটা হচ্ছে ইন এ ড্রয়ার। এটা হচ্ছে উত্তর, একটা ড্রয়ারের মধ্যে ছিল। ঠিক আছে, তাহলে এই উত্তরটাকে আমি কিভাবে লিখবো? হেল্পিং ভার্ব ওয়াজ দিয়ে প্রশ্ন করা হয়েছে। এরপর দেখো এর ঠিক পরের অংশ দা গোল্ড বললে কমপ্লিট হচ্ছে না, বুঝতেই পারছো। তাহলে তার পরের অংশ হচ্ছে দা গোল্ড চেন, এটা আমাদের সাবজেক্ট হবে, দা গোল্ড চেইন। এরপর যে হেল্পিং ভার্বটা ব্যবহার করা আছে সেই হেল্পিং ভার্বটা বসিয়ে দিতে হবে। এরপর দেখো আর তো কোনো কিছু নেই, উত্তর যেটা রয়েছে ইন এ ড্রয়ার। ওকে, আশা করা যায় তোমরা বুঝতে পেরেছো। এই ভিডিওটি দেখে যদি তোমরা একটু উপকৃত হও তবে আমি নিজেকে ধন্য মনে করব। এবং আর একটা কথা যেটা না বললেই নয়, যেহেতু আমার এই চ্যানেলটি একটি নতুন একটি চ্যানেল, তাই আমি তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট রাখবো যে তোমরা যারা নতুন আমার এই ভিডিওটি দেখছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব রেখেছো তাদের কাছে আমি রিকোয়েস্ট করব যে তোমরা প্রচুর পরিমাণ এই ভিডিওটিকে শেয়ার করো, অবশ্যই লাইক কমেন্ট করবে। ধন্যবাদ।